সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিরন্তন। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তা হলো বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে। আজ আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, তোমাদের সঙ্গে থাকবো খানিকক্ষণ ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে। ইতিপূর্বে বিগত ক্লাসে আমি ব্যাকরণিক শব্দ শ্রেণীর দুটো বিষয় নিয়ে কথা বলেছিলাম, একটি বিশেষ্য, অপরটি সর্বনাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় অন্য বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমাদের চেষ্টা থাকবে আমরা যতটুকু আলোচনা করতে পারি ততটুকু করব। আমি আশা করি তোমরা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে, আজকের লেকচারটি শেষ না হওয়া পর্যন্ত। আমরা মোটামুটি বিগত লেকচারে কথা বলেছিলাম বিশেষ্য এবং সর্বনাম পদ নিয়ে। আজকে যদি আমরা বিশেষণ পদ নিয়ে কথা বলি, বর্তমানে আমরা জানি যে বিশেষণকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। যদি আমরা এই অ্যাডজেক্টিভের সংজ্ঞাটি নির্ণয় করি তাহলে সংজ্ঞায় বলতে পারি যে শব্দ শ্রেণী বিশেষ্য, সর্বনাম বা বিশেষণের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হচ্ছে বিশেষণ। অথবা আমি বলতে পারি যে শব্দ শ্রেণী, অর্থাৎ বিশেষণ হচ্ছে সেই শব্দ শ্রেণী যে শব্দ শ্রেণী অন্য পদের অর্থকে বিশদ কিংবা সীমিত করে। ছোট্ট করে যদি একটি উদাহরণ দেই, আমি যদি একটি বিশেষ্য শব্দ নেই, বিশেষ্য শব্দটি বাড়ি, বাড়ির আগে যদি আমি সুন্দর শব্দটি ব্যবহার করি তাহলে বাড়িটির স্বরূপ প্রকাশ পাচ্ছে, বাড়িটি হলো সুন্দর বাড়ি। অথবা আমি যদি বলি সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে, অথবা ভালো ছেলে, ভালো মেয়ে, প্রথম পুরস্কার খরস্রোতা নদী, তাহলে এই যে খরস্রোতা, সুন্দর, ভালো, প্রথম, এই শব্দগুলো অর্থাৎ এই শব্দ শ্রেণীগুলো কি করছে, আমাদের বিশেষণ হিসেবে চিহ্নিত হচ্ছে। যাই হোক, আমরা বিশেষণের ধারাবাহিকতায় আমরা যদি বলি যে প্রধানত বিশেষণকে যদি ভাগ করি, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম বিগত লেকচারে যে তোমরা শুধু শব্দ শ্রেণীটা নির্ণয় করতে পারলেই পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে। কিন্তু আজকে আমরা শব্দ শ্রেণীটা তো নির্ণয় করবই, সাথে তার যেই উপবিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমরা সুন্দর করে আত্মস্থ করব, যাতে করে আমরা ফাইনাল পরীক্ষায় কিংবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেভাবে প্রশ্ন হোক না কেন আমাদের যেন আনসার করতে বা উত্তর করতে কোনো সমস্যা না হয়। আমরা বিশেষণকে ভাগ করতে পারি, অর্থাৎ প্রধানত তিনটি মানদণ্ড অনুসারে বিশেষণকে শ্রেণীভাগ করা যায়। অর্থাৎ আমরা তিনটি মানদণ্ডের উপরে বিশেষণকে শ্রেণীবিভাগ করব। নাম্বার 1, কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী, যেটাকে আমরা বলতে পারি সিলেকশনাল। নাম্বার 2, বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হচ্ছে সে অনুযায়ী, যেটাকে বলা হচ্ছে মরফোলজিক্যাল। এবং নাম্বার 3, বাক্যে বিশেষণ কিভাবে অবস্থান করছে, অর্থাৎ বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী, যেটাকে আমরা বলবো সিনট্যাকটিক। অর্থাৎ এই তিনভাবে আমরা বিশেষণকে ভাগ করব। আমরা প্রথম ভাগে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল রাখবে আমরা প্রথম ভাগে কি নিয়ে কথা বলছি। আমরা বলেছিলাম প্রথম ভাগ হলো কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সে অনুযায়ী আমরা বিশেষণকে ভাগ করব। সে অনুযায়ী বিশেষণকে ভাগ করব কয় ভাগে? 2 ভাগে। ভাগগুলোর নাম কি কি? একটা হলো নাম বিশেষণ আর একটা হলো ভাব বিশেষণ। অর্থাৎ আমরা বিশেষণকে কোন শব্দ শ্রেণীকে বিশেষিত করে সে অনুযায়ী বিশেষণকে আমরা ভাগ করেছি 2 ভাগে। একটা হলো নাম বিশেষণ আর একটা হলো ভাব বিশেষণ। তাহলে নাম্বার 1 নাম বিশেষণ, নাম্বার 2 ভাব বিশেষণ। নাম বিশেষণের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে, নাম বিশেষণ হলো সে বিশেষণ যে বিশেষণ বিশেষ্য কিংবা সর্বনামকে বিশেষায়িত করে। অর্থাৎ বিশেষ্য একটি নাম শব্দ বা সর্বনামও নাম শব্দের মতোই, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে বসে। তাহলে যে বিশেষণ পদ সর্বনাম এবং বিশেষ্যকে বিশেষায়িত করবে, তাহলে কাকে কাকে বিশেষায়িত করে? বিশেষ্য এবং সর্বনামকে বিশেষায়িত করবে এই বিশেষণ পদটি। তাহলে আমরা যদি বলি কীরকম, যেমন নীল আকাশ, আকাশ কেমন? নীল।
সবুজ ঘাস, ঘাস কেমন? সবুজ। তরল পদার্থ, পদার্থের অবস্থাটা কি? তরল। বিশাল সমাবেশ, সমাবেশটা কেমন? বিশাল আকারের। বেলে মাটি, মাটির প্রকৃতিটা কেমন? বেলে। আমরা যদি বিশেষণ পদ বিশেষ্যকে বিশেষায়িত করে সেটাকে বলা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, যদি সর্বনামকে বিশেষায়িত করে তাকে বলা হচ্ছে সর্বনামের বিশেষণ। তাহলে বিশেষ্যের বিশেষণ যদি আমরা উদাহরণ নেই, পরীক্ষায় যদি আসে, যেমন আমরা যদি বলি না দুষ্ট ছেলেটা দৌড়ে পালালো, দুষ্টু ছেলেটা দৌড়ে পালালো, তোমাদের মতো দুষ্টু ছেলে আছে না, তোমরা ভালো ছেলে, দুষ্টু ছেলেটা দৌড়ে পালালো। এখানে দুষ্টু আমার বিশেষণ, ছেলে হলো বিশেষ্য, তাহলে এটাকে বলছি আমরা বিশেষ্যের বিশেষণ। আবার যদি বলি চালাক ছেলেটা বিপদে পড়েছে, তাহলে এই যে ছেলেটা আর চালাক, এই চালাক হলো বিশেষণ, ছেলেটা হলো বিশেষ্য, এটা হলো বিশেষ্যের বিশেষণ। এরপর আমরা কি বলেছিলাম? সর্বনামের বিশেষণ, অর্থাৎ সর্বনাম পদকে বিশেষিত করবে। যদি আমরা এক্ষেত্রে দেখি, যেমন সে রূপবতী এবং গুণবতী, সে সর্বনাম পদ, রূপবতী এবং গুণবতী। অবশ্য বাস্তবে কথাটি বোধহয় ঠিক নয়, লোকে বলে রূপ থাকলে গুণ থাকে না আর গুণ থাকলে রূপ থাকে না, অর্থাৎ রূপ এবং গুণ হলো তেল এবং জলের মতো, যেখানে একসঙ্গে মিশ খায় না। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। দুষ্ট তোকে দিয়ে এই কাজ হবে না, আমরা বলি না দুষ্ট তোকে দিয়ে এই কাজ হবে না, তার মানে এখানে তোকে আমার সর্বনাম পদ আর দুষ্ট হলো বিশেষণ পদ, এটাকে বলছি আমরা সর্বনামের বিশেষণ। তাহলে আমরা নাম বিশেষণের দুইটা ভাগ পেলাম, একটা বিশেষ্যের বিশেষণ আর একটা সর্বনামের বিশেষণ। এবার আমরা পরবর্তী সিকোয়েন্সে যদি যাই, সেটা হলো ভাব বিশেষণ। ভাব বিশেষণ ব্যাপারটা কি? আমরা নাম বিশেষণে বলেছিলাম বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করেছে। এবার ভাব বিশেষণে দেখব যে বিশেষণ পদ বিশেষণকে বিশেষায়িত করে, তার মানে যে বিশেষণ পদ বিশেষণকে বিশেষায়িত করে। কীরকম? যেমন অতি চালাক ছেলে, চালাক শব্দটি বিশেষণ, তাকেও বিশেষায়িত করেছি অতি দিয়ে, তাহলে অতি চালাক ছেলের অতি হলো বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো বিশেষণের বিশেষণ, আরেকটা হলো ভাব বিশেষণকে দুই ভাগে ভাগ করছি আমরা, একটা হলো বিশেষণের বিশেষণ, আরেকটা হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে আমরা যদি ভাব বিশেষণ বলি, ভাব বিশেষণকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো বিশেষণের বিশেষণ, একটু খেয়াল রাখবে, আরেকটা হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ। আমরা যদি উদাহরণগুলো দেখি, বিশেষণের বিশেষণ উদাহরণগুলো দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম খুব মিষ্টি আম, এখানে বিশেষণ পদ কোনটা? আমার মিষ্টি বিশেষণ পদ, তাকেও বিশেষায়িত করেছে খুব, তাহলে বিশেষণের বিশেষণ খুব মিষ্টি আম। আমরা বলি না দারুণ সুন্দর দেখতে, সুন্দর বিশেষণ পদ, তাকেও বিশেষায়িত করেছে দারুণ, তাহলে এই বিশেষণের বিশেষণ। তাহলে আমরা ভাব বিশেষণের একটা প্রকার ভেদ পেলাম, বিশেষণের বিশেষণ। এবার আমরা ক্রিয়া বিশেষণের বিশেষণে যাই, তাহলে বলি, যদি আমরা উদাহরণে যাই, যেমন বললাম রকেট অতি দ্রুত চলে, আমার এখানে ক্রিয়াপদ চলে, দ্রুত হলো বিশেষণ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ, তাকেও বিশেষায়িত করেছে অতি, তাহলে ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে এই অতি আমার ক্রিয়া বিশেষণের বিশেষণ। খুব সাবধানে থেকো, থেকো হলো ক্রিয়াপদ, সাবধানে বিশেষণ, তাকেও বিশেষায়িত করেছে খুব, তাহলে আমরা বলছি অর্থাৎ ক্রিয়াপদকে ক্রিয়াপদের বিশেষণের বিশেষণ। তাহলে আমরা ভাব বিশেষণ দুইভাবে দেখছি, একটা হলো বিশেষণের বিশেষণ আর একটা হলো ক্রিয়া বিশেষণের বিশেষণ। আমরা দ্বিতীয় সিকোয়েন্সে যদি যাই, দ্বিতীয় সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি বিশেষণকে আমরা আলোচনা করছি কিভাবে। দ্বিতীয়টা হলো শব্দের গঠন অনুযায়ী সাধারণ যে বিশেষণের আমরা প্রকারভেদ আলোচনা করেছি, অর্থাৎ বিশেষণ শব্দ কিভাবে গঠিত হয়, ইংরেজিতে যাকে বলেছি আমরা মরফোলজিক্যাল। এখন আমরা
এইভাবে এই দিক থেকে বিশেষণকে দুই ভাগে ভাগ করছি। নাম্বার 1 একটা সিদ্ধ বিশেষণ, আর একটা হলো সাধিত বিশেষণ। সিদ্ধ বিশেষণ আমরা সবাই জানি, নর্মালি আমরা যে বিশেষণগুলো ব্যবহার করি, যেমন সিদ্ধ বিশেষণকে বলা হচ্ছে ব্যাকরণগতভাবে অবিভাজ্য বিশেষণ। যেমন আমরা মৌলিক শব্দ বলি, ঠিক তেমনিভাবে সিদ্ধ বিশেষণগুলো ব্যাকরণগতভাবে অবিভাজ্য। যেমন ভালো, খারাপ, উঁচু, নিচু, মন্দ, সবুজ, এই জিনিসগুলোকে আমরা বলছি সিদ্ধ বিশেষণ। আরেকটা হচ্ছে সাধিত বিশেষণ। সাধিত শব্দটি আমাদের চোখের সামনে ভেসে উঠলেই আমরা যে বিষয়টি পাই তা হলো, সাধিত শব্দ মানে হলো বিভিন্ন জিনিস দিয়ে শব্দটি গঠিত হবে। সেটা সমাসবদ্ধ হতে পারে, প্রত্যয় হতে পারে, সেটা উপসর্গযুক্ত হতে পারে। আমাদের সাধিত বিশেষণও বিভিন্নভাবে কয়েক রকমের হতে পারে। কী রকম হতে পারে? যেমন ক্রিয়াজাত বিশেষণ হতে পারে, বিশেষ্যজাত বিশেষণ হতে পারে, সর্বনামজাত বিশেষণ হতে পারে, ধন্যাত্মক শব্দজাত বিশেষণ হতে পারে, উপসর্গযুক্ত বিশেষণ হতে পারে এবং সমাসসিদ্ধ বিশেষণ হতে পারে। আমরা একটু খেয়াল করব, এই ভাগগুলো একটু খেয়াল রাখবে। সাধিত বিশেষণের ভাগগুলো কীরকম? আমরা সাধিত বিশেষণ বলেছিলাম যে 6 ভাগে আমরা ভাগটা করেছি। একটা ক্রিয়াজাত বিশেষণ, বিশেষ্যজাত বিশেষণ, সর্বনামজাত বিশেষণ, ধন্যাত্মক শব্দজাত বিশেষণ, সমাসসিদ্ধ বিশেষণ এবং উপসর্গজাত বিশেষণ। এই জায়গাটা একটু খেয়াল রাখবে। দেখো একটু খেয়াল করে, যদি ক্রিয়াজাত বিশেষণ বলি, আমরা কৃত প্রত্যয় যুক্ত যে বিশেষণটা হবে সেটাকে আমরা বলছি ক্রিয়াজাত বিশেষণ। অর্থাৎ ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে বিশেষণ পদ গঠিত হয়। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ দিই, জ্বলন্ত, চলন্ত। যেমন জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুনে সে ঝাঁপ দিয়েছে। জল যুগ অন্ত, এই যে জল আমার ক্রিয়াপদ, অন্ত প্রত্যয় যুগে গঠিত হয়েছে ক্রিয়াজাত বিশেষণ পদ জ্বলন্ত। আমরা যদি পরীক্ষায় আসে জ্বলন্ত আগুনে সে ঝাঁপ দিয়েছে, এই যে জ্বলন্ত, এটা হলো ক্রিয়াজাত বিশেষণ, বা আমরা এই জ্বলন্তকে বিশেষণ হিসেবে ব্যবহার করব। চলন্ত ট্রেন, চলছে যে ট্রেন, চলমান। কিংবা ইট বসানো রাস্তা, রাস্তায় ইট বসানো হয়েছে, বসানোটা আমার ক্রিয়াপদ, ইট বসানো হলো বিশেষণ পদ। এটাকে বলছি আমরা ক্রিয়াজাত বিশেষণ। পরবর্তীতে কি আছে? বিশেষ্যজাত বিশেষণ। মূল শব্দ বিশেষ্য, তার সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুগে যে বিশেষণ পদ গঠিত হবে তাকে বলা হচ্ছে বিশেষ্যজাত বিশেষণ। যেমন দেশীয় সম্পদ, দেশীয় শব্দটি গঠিত হয়েছে দেশ যোগ ইয় প্রত্যয় যোগে। ইয় প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয়, দেশ বিশেষ্য পদ। তাহলে যদি পরীক্ষা আসে দেশীয় সম্পদে আমাদের বাংলাদেশ ভরপুর, তাহলে এখানে দেশীয় হলো বিশেষ্যজাত বিশেষণ। যেমন সোনালী ফসল, সোনালী ফসল বলা হয় পাটকে, তাহলে এই সোনালী ফসলের সোনালী হলো আমার বিশেষ্যজাত বিশেষণ। কিংবা মেঘলা আকাশ, এই মেঘলা দিনে তোমার কথা মনে পড়ে। মেঘলা দিনে মনে পড়ুক বা না পড়ুক, যদি আমার পরীক্ষায় মেঘলা আসে তাহলে শব্দটি হবে বিশেষ্যজাত বিশেষণ। এরপরে যদি আমরা দেখি সর্বনামজাত বিশেষণ। সর্বনাম শব্দে প্রত্যয়যুক্ত হয়ে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে আমরা বলছি সর্বনামজাত বিশেষণ। যেমন কবেকার কথা, কবে যুগকার, এই যে কবে সর্বনাম পদ। কিংবা তদীয় সম্পত্তি, তৎযোগ ইয়। অথবা অন্য লোক, এই যে অন্য, কত দিন, এই যে কত, এটাকে বলা হচ্ছে আমার সর্বনামজাত বিশেষণ। ধন্যাত্মক শব্দজাত বিশেষণ। আমরা ধন্যাত্মক শব্দ চিনি না? ছোটোবেলায় পড়েছিলাম হন হন, কন টন, বন বন, শন শন, ওই যে বায়ু শন শন, হাটে হন হন, ঘুরে বন বন, ফুরে টন টন। এই শব্দগুলো হলো আমার ধনাত্মক শব্দ, এবং এই শব্দগুলো যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে সেটাকে আমরা বলছি ধনাত্মক শব্দজাত বিশেষণ। কীরকম? যেমন খুক খুক কাশি, লোকটি খুক খুক কাশে, তাহলে এই যে খুক খুক এটা ধনাত্মক শব্দজাত বিশেষণ। ভন বনে মাছি, এই যে ভন বনে। শন শন হাওয়া, এই যে শন শন। ফুটফুটে জ্যোৎস্না, যদি তুমি কবিতা লিখছো ফুটফুটে জ্যোৎস্না রাতে তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, এই যে ফুটফুটে, ফুটফুটে জ্যোৎস্না, জ্যোৎস্নার প্রকৃতিটা কীরকম? ফুটফুটে, এটা বিশেষণ পদ এবং শব্দটি ধনাত্মক শব্দ, এটা হলো ধনাত্মক শব্দজাত বিশেষণ। কিংবা সে মুচমুচে চানাচুর ভাজা খাচ্ছে,
দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, বসে বসে খাও তুমি মুছে মুছে চানাচুর ভাজা। এই যে মুছে মুছে, এটা হলো ধনাত্মক শব্দজাত বিশেষণ। আমরা যদি পরবর্তী সিকোয়েন্সে যাই, সেখানে কি পাই? সমাসসিদ্ধ বিশেষণ, অর্থাৎ যে শব্দগুলো সমাসবদ্ধ পদ বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে তাকে আমরা বলছি সমাসসিদ্ধ বিশেষণ। কীরকম? যেমন নিয়ম বিরুদ্ধ কাজ, কাজটা কেমন? নিয়ম বিরুদ্ধ। নিয়ম বিরুদ্ধ শব্দটি সমাসসাধিত শব্দ। কীরকম? নিয়ম বিরুদ্ধ শব্দ, নিয়ম দ্বারা বিরুদ্ধ। কিংবা যদি বলি বুদ্ধিহীন লোক, লোকটি কেমন? বুদ্ধিহীন। যে বুদ্ধি দ্বারাহীন তাকে বলা হচ্ছে বুদ্ধিহীন। নিরপরাধ করি, নেই অপরাধ যার, নিরপরাধ। নিরপরাধ কয়েদি, কয়েদির রকমটা কীরকম? নিরপরাধ। সর্বশেষে আমরা এই যে সাধিত বিশেষণের সর্বশেষ প্রকারভেদ, সেটাকে আমরা বলছি উপসর্গযুক্ত। অর্থাৎ যে বিশেষণ পদ উপসর্গ দ্বারা গঠিত হবে তাকে বলা হচ্ছে উপসর্গযুক্ত বিশেষণ পদ। কীরকম? যেমন সুকঠিন প্রতিজ্ঞা, সু একটা উপসর্গ, তারপরে কঠিন, সুকঠিন, সুকঠিন প্রতিজ্ঞা, দুঃসহ দারিদ্র্য, নিখুঁত কাজ। তাহলে এটাকে আমরা বলছি কি? উপসর্গজাত বিশেষণ। অর্থাৎ উপসর্গযুক্ত শব্দের মাধ্যমে উপসর্গজাত বিশেষণ তৈরি হবে। আমরা একেবারে বিশেষণের শেষ সিকোয়েন্সে যদি যাই, সেখানে আমরা দেখতে পাই যে বাক্যে অবস্থান অনুযায়ী বিশেষণকে আমরা দুই ভাগে ভাগ করছি। আমরা যেটা বলছিলাম সিনট্যাকটিক্স, সেখানে আমরা দুই প্রকার বিশেষণ পাই, একটা সাক্ষাৎ বিশেষণ আর একটা হলো বিধেয় বিশেষণ। সাক্ষাৎ বিশেষণ কি? অর্থাৎ বিশেষিত শব্দের আগে যেটা বসে, যে শব্দটাকে আমরা বিশেষায়িত করব সেই শব্দটার আগে বসবে। ফর এক্সাম্পল, যেমন আমি বললাম গভীর সমুদ্রে সে নৌকা ভাসালো। এই যে গভীর, এই গভীর হলো আমার সাক্ষাৎ বিশেষণ। যেমন ঘোলা পানিতে মাছ শিকার করো না, এই যে ঘোলা সাক্ষাৎ বিশেষণ। জ্বলন্ত মশাল হাতে সে দৌড়ে গেল, এই যে আমার জ্বলন্ত, এটাকে বলছি আমরা সাক্ষাৎ বিশেষণ। আর বিধেয় বিশেষণ, যেমন বাক্যের বিধেয় অংশে বসে, আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট পড়েছিলাম। তার মানে অর্থাৎ বিশেষ্যের পরে সেই বিশেষণটি বসে, অর্থাৎ বিধেয় শব্দের বিধেয় মানে সাবজেক্টের পরে আমার যে বিশেষণ বসবে তাকে আমরা বলছি বিধেয় বিশেষণ। ফর এক্সাম্পল, ছেলেটি শান্ত, আমি শান্ত ছেলেটি বললাম না, বলছি ছেলেটি শান্ত। অর্থাৎ শান্ত ছেলেটির পরে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বিধেয়ের পরে, বিধেয় বাক্যের বিধেয় অংশে বসে, অর্থাৎ সাবজেক্টের পরে সেটা বসেছে। পুকুরের পানি স্বচ্ছ, এটা বিধেয় বিশেষণ। মেয়েটি অসুস্থ, এটা বিধেয় বিশেষণ। পরীক্ষায় তোমরা যেটা করবে, শুধু বিশেষণ কাউন্ট করে লিখতে পারলেই হলো। যেমন তিনটি ফুল আর অনেক পাতা, তিনটির নিচে টান, তাহলে এটা আমার কিসের উদাহরণ হবে? বিশেষণের উদাহরণ। নিপুণ দক্ষতায় সে কাজটি করলো, এই যে নিপুণ কিসের উদাহরণ? বিশেষণের উদাহরণ। পরন্ত বিকালে সে হাঁটতে গেল, এই যে পরন্ত কিসের উদাহরণ? বিশেষণের উদাহরণ। পুলকিত সচ্ছলতা, এটা কিসের উদাহরণ? বিশেষণের উদাহরণ। প্রগাঢ় নিকুঞ্জ, এটা কিসের উদাহরণ? এই যে প্রগাঢ়, আমার বিশেষণের উদাহরণ। আবার মজার ব্যাপার হলো, সাদা কাপড় পরলেই যেমন মনটা সাদা হয় না, চকচক করিলেই তারে সোনা তারে কয় না। এই যে সাদা কাপড় পরলে, এই যে সাদা কাপড়, কাপড়ের কালার কীরকম? সাদা, এই যে সাদা, এটা আমার বিশেষণ পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিশেষণ পদ সম্পর্কিত আলোচনা তোমরা যদি বারবার এটা দেখো এবং আত্মস্থ করতে পারো, তোমাদের জন্য সুবিধা হবে। আমরা পরবর্তী যে সিকোয়েন্সটাতে যাব, বিশেষণের পরে আমাদের আলোচনার বিষয়বস্তু ক্রিয়াপদ। মজার ব্যাপার হলো, ক্রিয়াপদ নিয়ে কথা বলতে গেলে আমরা সবাই জানি ভার্ব তো আমরা পড়েছি, ক্রিয়া কাকে বলে বা ভার্ব কাকে বলে। বাক্যে যে শব্দ শ্রেণী দ্বারা কার্য সম্পাদন বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়া দ্বারা কোনো কিছু করা, না করা, হওয়া, না হওয়া এবং ঘটা, না ঘটা, থাকা, অনুভব করা ইত্যাদি বোঝায়। আমরা জানি যে ক্রিয়াপদ হলো বাক্য গঠনের একটি অপরিহার্য অঙ্গ। যেমন সে হাসছে, সে নাচছে, ফুল ফুটেছিল, বৃষ্টি হবে, আমি বাড়ি যাই না, প্রত্যেকটাতেই ক্রিয়া ব্যবহৃত হয়েছে। এখানে একটু মজার ব্যাপার জেনে রাখো, বাংলায় কিন্তু ক্রিয়া ছাড়াও বাক্য হয়, তবে সেখানে ক্রিয়া উজ্জ্ব থাকে। যে বাক্যে ক্রিয়া উজ্জ্ব থাকে সেই ক্রিয়াটিকে বলা হয় অনুক্ত ক্রিয়াপদ বা সুপ্ত ক্রিয়াপদ। যেমন বাংলায় আছ এবং হ ধাতু যোগে যে ক্রিয়াপদগুলো গঠিত হয় সেগুলো
মাঝে মাঝে উজ্জ্ব থাকতে পারে, যেমন সে আমার বোন, ইংরেজি করলে কী হবে? শি ইজ মাই সিস্টার। এই যে ইজ, আমি কিন্তু বললাম না সে আমার বোন হয়। আর বাংলায় আছে এবং হ ধাতুর ক্রিয়াপদ মাঝে মাঝে উজ্জ্ব থাকতে পারে। আমরা ক্রিয়াপদের রকম ফের বা প্রকারভেদে যদি যাই, তাহলে আমরা একটু ডিটেলস আছে, আমরা একটু শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব। ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে ক্রিয়া দুই প্রকার: সমাপিকা, অসমাপিকা ক্রিয়া। কর্মপদ গ্রহণের ক্ষমতা অনুসারে ক্রিয়াকে আমরা বলছি সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক ক্রিয়া। গঠন বৈশিষ্ট্য অনুসারে আমরা ক্রিয়াকে বলছি একক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। অস্থি এবং নেতি অনুসারে আমরা বলছি অস্থিবাচক ক্রিয়াপদ এবং নেতিবাচক ক্রিয়াপদ। আমরা আমাদের একটু সুবিধার্থে আমরা ক্রিয়াপদ নিয়ে কথা বলার প্রেক্ষাপটে আমরা প্রথমেই যদি সমাপিকা ক্রিয়া বলি, সমাপিকা ক্রিয়ার ইংরেজিটা আমাদের শিক্ষার্থীরা খুব ভালো জানে, যেটাকে বলা হচ্ছে ফিনিট ভার্ব। অর্থাৎ সমাপিকা ক্রিয়া মানে ফিনিট ভার্ব, অর্থাৎ সংজ্ঞায় যদি বলি যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থগত পূর্ণতা পাওয়া যায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থগত পূর্ণতা পাওয়া যায়, মানে কাজটি সম্পন্ন হয়েছে। আমি বই পড়ছি, কমপ্লিট একটি বাক্য। তুমি ঢাকা গিয়েছিলে, কমপ্লিট একটি বাক্য। সে গান গাইবে, কমপ্লিট বাক্য। অর্থাৎ বাক্যের মধ্যে কোনো কিছু শোনার জানার ইচ্ছে থাকে না, সেখানে কমপ্লিটলি একটি বাক্য হয়ে যাবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেখানে বিদ্যমান থাকবে, সেটাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়ার বাক্য। আমরা অসমাপিকা ক্রিয়া যদি বলে, যেটাকে আমরা বলছি নন ফিনিট ভার্ব। কি বলছি? নন ফিনিট ভার্ব। অর্থাৎ যে ক্রিয়ার মাধ্যমে বাক্যের অর্থ ও গঠনগত পূর্ণতা পাওয়া যায় না তাকে বলা হচ্ছে নন ফিনিট ভার্ব। যেমন আমি বাজারে গিয়ে, তার মানে কি কোনো কিছু শোনার ইচ্ছা আছে, বাজারে গিয়ে কি ডট ডট ডট, অথবা সকালে সূর্য উঠলে, অথবা তোমরা খেয়ে। আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে যদি আমি বলি আমি বাজারে গিয়ে মাছ কিনলাম, সকালে সূর্য উঠলে আমরা স্কুলে যাব, আবার আমি যদি বলি তোমরা খেয়ে ফুটবল খেলতে যাবে। অর্থাৎ সমাপিকা একটা বিষয় খেয়াল করো, সমাপিকা ক্রিয়ার সাহায্য ছাড়া অসমাপিকা ক্রিয়া কিন্তু বাক্য তৈরি করতে পারছে না। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া বাক্য যদি পূর্ণ করতে চায় তাহলে সমাপিকা ক্রিয়ার সাহায্য লাগবে। অসমাপিকা ক্রিয়া কিভাবে গড়ে তো বাংলায় সাধারণত সাধু ভাষায় যদি বলি ইয়া, ইলে, ইতে, অথবা চলিততে বলি লে, এতে। রিসেন্টলি আরেকটি বিষয় যুক্ত হয়েছে বাংলা একাডেমির যে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণে, সেখানে বলেছে আ এবং আনু এই বিভক্তিযুক্ত। তাহলে বলতে পারছি এ, লে, তে, আ অথবা আনু বিভক্তিযুক্ত ক্রিয়াপদ কি হয়? অসমাপিকা ক্রিয়াপদ হয়। আমরা এবার কর্মপদ অনুসারে যে আলোচনাটা ছিল সেখানে আমরা কি করেছিলাম? 4 ভাগটা করেছিলাম, মনে পড়ে? কর্মপদ অনুসারে যে ক্রিয়ার আলোচনাটা আমরা করেছিলাম সেখানে বলেছিলাম সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। এখানে একটু মজার বিষয় আমরা মনে রাখি। সকর্মক ক্রিয়া তার মানে কর্মপদ আছে, তাকে আমরা বলছি সকর্মক ক্রিয়া। কর্মপদ যে আছে আমরা বুঝবো কিভাবে? একটু সহজ জিনিস মনে রাখো, কি বা কাকে দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই তাহলে এটা সকর্মক ক্রিয়া হবে। জাস্ট একটা উদাহরণ দেই, যেমন সে বই পড়ে। এখানে কি পড়ে? বই পড়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম। আবার যদি বলি বাবা আমাকে ডাকছেন, তাহলে কাকে ডাকছেন? আমাকে। তাহলে আমরা কি পেলাম? কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে সেটাকে আমরা বলছি সকর্মক ক্রিয়া। তাহলে অকর্মক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না, অর্থাৎ যে ক্রিয়ায় কোনো কর্মপদ থাকে না বা কর্মপদ গ্রহণের ক্ষমতা নেই তাকে আমরা বলছি
অকর্মক ক্রিয়া। আর কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না সেটাকে আমরা অকর্মক ক্রিয়া বলছি। যদি আমরা উদাহরণে যাই, সে ঘুমায়, কি ঘুমায় বা কাকে ঘুমায়, উত্তর আছে নাই। ম্যাকে ডাকে, কি ডাকে, কাকে ডাকে, উত্তর আছে নাই। তাহলে তুমি পড়ো, উত্তর আছে নাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর নাই। তাহলে সে ঘুমায়, একটু বসো, সে হাসে, অর্থাৎ যে বাক্যে আমরা কর্মপদ নেই, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না, তাকে আমরা বলছি অকর্মক ক্রিয়া। এখানে একটি কথা বলে রাখি, দ্বিকর্মক ক্রিয়ার যে ব্যাপারটা একটু খেয়াল রাখো। দ্বিকর্মক, দ্বি শব্দটি দেখে আমরা বুঝতে পারছি যে এই ক্রিয়ার মধ্যে দুইটা কর্মপদ থাকবে। যে ক্রিয়ায় দুটো কর্মপদ থাকে তাকে আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। যেমন আমি একটি উদাহরণের মাধ্যমে যদি বলি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। একটু খেয়াল করো, কাকে কিনে দিয়েছে? আমাকে। কি কিনে দিয়েছে? কলম। তাহলে আমরা কাকে এবং কি এই দুটোর উত্তরই পাচ্ছি একটা বাক্যের মধ্যে, কিনে দেওয়া ক্রিয়াপদের মধ্যে। তাহলে কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। কি দিয়েছে? কলম দিয়েছে। একটা মজার জিনিস মনে রাখো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয়টা কাজে লাগে। এখানে এই যে ব্যক্তিবাচক কর্মপদটি তাকে বলা হচ্ছে গৌণ কর্ম, এবং এই যে বস্তুবাচক কর্মপদটি তাকে বলা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে আমার দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মপদটি হলো গৌণ কর্ম, অর্থাৎ ব্যক্তি এখানে গৌণ, আর বস্তুবাচক কর্মপদটি হলো মুখ্য কর্ম। তাহলে এই গেল আমাদের দ্বিকর্মক ক্রিয়া। তাহলে আমরা দ্বিকর্মক কাকে বললাম? অর্থাৎ যে ক্রিয়ায় দুইটা কর্ম থাকে তাকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, এবং দ্বিকর্মক ক্রিয়ার যেই ব্যক্তিবাচক কর্মপদটি আছে তাকে বলছি আমরা গৌণ কর্ম, বস্তুবাচক কর্মপদটি বলছি মুখ্য কর্ম। আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা প্রযোজক ক্রিয়া নিয়ে কথা বলবো। মজার একটা ব্যাপার, তোমরা নবম দশম শ্রেণীর বইয়ে পড়ে এসছো। প্রযোজক, আমরা প্রডিউসার বলি না, সিনেমার প্রযোজক যিনি টাকা পয়সা দেন, প্রডিউসার। অর্থাৎ একের চালনায় অন্য কর্তৃক সংগঠিত হলে তাকে আমরা বলছি প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া কর্তার প্রযোজনা বা চালনায় অন্যকে দিয়ে করানো হয় তাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। সংস্কৃত ব্যাকরণে এই প্রযোজক ক্রিয়ার আরেকটা নাম আছে যাকে বলা হচ্ছে নিযন্ত ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াটি যে প্রযোজনা করে বা চালনা করে তাকে আমরা বলছি প্রযোজক কর্তা, এবং যাকে দিয়ে ক্রিয়াটি সংগঠিত হয় তাকে বলা হচ্ছে প্রযোজ্যকর্তা। যেই ক্রিয়াটি সংগঠিত হয় তাকে বলছি প্রযোজক ক্রিয়া। একটু বোধহয় হসফস লেগে গেল, আমরা বোর্ডে লেখে বিষয়টি একটু ক্লিয়ার করছি। খেয়াল করো, প্রযোজকের মধ্যে একটু মাথায় রাখো, আমরা প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্যকর্তা, প্রযোজক ক্রিয়া। আমি একটা বাক্য লিখি, যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। অর্থাৎ ভাত খাওয়ার কাজটি কিন্তু শিশু করছে, কিন্তু কার মাধ্যমে হচ্ছে? মার মাধ্যমে, অর্থাৎ মা খাওয়াচ্ছেন। তাহলে মা এখানে প্রযোজক কর্তা, শিশু হলো প্রযোজ্যকর্তা, অর্থাৎ একের চালনায় অন্য কর্তৃক কাজটি সম্পন্ন হচ্ছে। আমার এই ভাতকে আমরা মুখ্য কর্মও বলতে পারি। এইভাবে যদি আমরা লিখি, প্রযোজক কর্তা, প্রযোজ্যকর্তা, প্রযোজক ক্রিয়া, অর্থাৎ প্রযোজক কর্তার মাধ্যমে প্রযোজক কর্তাকে দিয়ে যে ক্রিয়াটি সংগঠিত হয় সেটাকে বলছি প্রযোজক ক্রিয়া। যে কাজটি সংগঠিত হয়েছে সেটাকে, যে কর্মটি সংগঠিত হয়েছে সেটা মুখ্য কর্ম, অর্থাৎ ভাত খাওয়ার কাজটি কমপ্লিট হয়েছে। যেমন শিক্ষক ছাত্রদের
ব্যাকরণ পড়াচ্ছেন। যেমন আমি তোমাদেরকে এখন ব্যাকরণ পড়াচ্ছি, অর্থাৎ শিক্ষক কর্তৃক ছাত্রদের দ্বারা ব্যাকরণ পড়ার কাজটি সম্পন্ন হচ্ছে। তাহলে আমি প্রযোজক কর্তা, তোমরা প্রযোজ্য কর্তা। যে কাজটি হচ্ছে ব্যাকরণের কাজটি, সেটা মুখ্য কর্ম। যে ক্রিয়াটি সংগঠিত হয়েছে, পড়াচ্ছেন ক্রিয়াটি, এটাকে বলছি আমরা প্রযোজক ক্রিয়া। তার মানে আমরা অর্থাৎ কর্মপদ অনুসারে বাক্যের মধ্যে আমরা যে ক্রিয়াপদগুলো ব্যবহার করি সেটাকে আমরা 4টা বাক্য রছিলাম: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক এবং প্রযোজক। এখন যদি পরীক্ষায় আমার ক্রিয়াপদ থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হবে? যেমন পরীক্ষায় আসলো, একটু উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখাই। যেমন ধরো, তুমি একটি গান গাইবে, আন্ডারলাইন করা থাকবে। এই যে গাইবে, এটা নিচে আন্ডারলাইন করা থাকবে, ইজিলি তুমি উত্তর করতে পারবে। এই গাইবে হলো কি? এটা হলো আমার ক্রিয়াপদ। হাত মুখ ধুয়ে পড়তে বসো, হাত মুখ ধুয়ে পড়তে বসো, দাগ দেওয়া থাকলো ধুয়ে, এটাও কিন্তু আমার ক্রিয়াপদ। সে ঢাকায় থাকে, থাকে এটাও ক্রিয়াপদ। সবচেয়ে মজার ব্যাপার হলো ক্রিয়াপদ আইডেন্টিফাই করতে আমাদের খুব একটা কষ্ট করতে হয় না, বা আমাদের খুব একটা সমস্যা হয় না। আশা করি তোমরা ক্রিয়াপদ আইডেন্টিফাই করতে গিয়ে ভুল করবে না। তো আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আর বেশি আলোচনা না করি। গত ক্লাসে আমরা বিশেষ্য সর্বনাম নিয়ে কথা বলেছিলাম, আজকের ক্লাসে আমরা কথা বললাম বিশেষণ এবং ক্রিয়াপদ নিয়ে। আগামী ক্লাসে যদি আমাদের এই কার্যক্রম চলমান থাকে, আগামী ক্লাসে আমি ব্যাকরণিক শব্দশ্রেণী হয়তো শেষ করার চেষ্টা করব, অথবা ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে বিশদ আলোচনার চেষ্টা করব। তোমরা বারবার এই লেকচারটি যদি দেখো, আশা করি ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় ভালো নম্বর পাবে। তো সে পর্যন্ত ভালো থাকবে। যে পর্যন্ত দেখা না হচ্ছে, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য নিরন্তর শুভকামনা। আমি সবসময় একটা কথা বলি, হাসতে শিখুন, হাসতে শেখান, হাসি বিতরণ করুন। সবার জন্য নিরন্তর শুভকামনা।